ওকে, সো বেসিক্যালি আমরা আজকে হচ্ছে 16 নাম্বার লেকচারে। মূলত এরা প্রথম আমাদের যেই কিসেরটা কি বলে মিড টার্ম কত নাম্বার ক্লাস পর্যন্ত যেন আমরা কভার করলো? 8 নাম্বার মনে নাকি? মিড টার্ম কভার করলো কত পর্যন্ত দেখি তো। জি স্যার 8 পর্যন্ত ছিল। পর্যন্ত, ঠিক আছে। তো মিড টার্মের পর থেকে মূলত আমরা 6টা ক্লাস করলাম। 6টা ক্লাসের প্রথম যে ক্লাসটা ছিল 9 নাম্বার ক্লাস, সেটা হচ্ছে রিস্ক এক্সপোজার নিয়ে, যে আন্ডারস্ট্যান্ডিং মার্কেট, বিজনেস, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এগুলা। দেন 2টা ক্লাস আমরা করলাম মার্কেটিং নিয়ে, 2টা ক্লাস আমরা করলাম অ্যাকাউন্টিং প্রিন্সিপাল নিয়ে, আর আজকে সহ না, এর আগে আরো 2টা ক্লাস করলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস নিয়ে। আমরা লাস্ট ক্লাসটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস নিয়ে করলাম। আজকে আমরা যেটা দেখব ম্যানেজারিয়াল এন্ড কস্ট অ্যাকাউন্টিং এর একটা সিঙ্গেল ক্লাস। সেটা আমরা মেইনলি কস্টের যে বিভিন্ন কনসেপ্টগুলা, প্লাস কস্ট, ভলিউম এবং প্রাইসের যে অ্যানালিসিস, এইটার খুবই একদম বেসিক কিছু ধারণা আমরা নিব আমাদের এই আজকের সেশন থেকে। হ্যাঁ, সো কস্ট, ভলিউম, প্রফিট অ্যানালিসিস, এটা আসলে কস্ট অ্যাকাউন্টিং ইন ইটসেলফ, এটা আসলে একটা বেশ গভীর একটা সাবজেক্ট। এবং সাধারণত ফিনান্স নিয়ে যারা, ফিনান্সের মেজর যারা করে, তারা এইটা নিয়ে একটা সেমিস্টার ফুল শুধু এইটা নিয়ে পড়ালেখা করে। হ্যাঁ, তো সেখানে আসলে আমরা একটা সিঙ্গেল ক্লাসে কতটুকু ঢুকতে পারবো সেটা আমরা অবশ্যই বুঝতেই পারতেছি। তো আমরা শুধু কিছু টার্মস, কিছু বেসিক কনসেপ্টস, এই জিনিসগুলো আমরা একটু শেখার চেষ্টা করব। তো এখানে আমরা যেটা শুরুতে আমি সবসময় চেষ্টা করি একটা কোড রাখার জন্য। সো এইখানটাতে এই কোডটা খুবই ইম্পর্টেন্ট একটা কোড, যে কস্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন কোয়ালিটি, বাট কোয়ালিটি ইজ দ্য বেস্ট ওয়ে টু রিডিউস কস্ট। এটাকে কেউ একটু আমাকে এক্সপ্লেইন করতে পারবে? এই কথাটা দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। প্রথমটা 100% কারেক্ট, যে আমরা অনেকেই আসলে কি পারফেকশনিস্ট, যে বেস্ট কোয়ালিটির জিনিসটা বানাইতে হবে। হ্যাঁ, তো আসলে বেস্ট কোয়ালিটির জিনিস বানাইতে গেলে আপনার যে কস্টটা হয়ে যাবে সেটা হয়তো আর ফিজিবল হবে না। আপনি যে কস্ট হয়ে যাবে সেটাকে মার্কেটে বিক্রি করতে গেলে আসলে ওইটার মার্কেটে কম্পিটিটিভ থাকবে না। সো আপনাকে একটা চলনসই কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে তৈরি করতে হবে, এবং সেটার উপর ভিত্তি করে আপনি আপনার কস্টটাকে কন্ট্রোল করতে হবে। সো আপনি কোন মার্কেটে আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন, সেই মার্কেটের এক্সপেকটেশন কিরকম, সেই জিনিসটা বুঝে সেই অনুযায়ী কিন্তু আপনাকে কস্টটাকে মিনিমাইজ করতে হবে। আর কোয়ালিটির একটা জিনিস হচ্ছে, এখন আপনি যদি কস্ট বাঁচাইতে গিয়ে আপনি কোয়ালিটি বেশি খারাপ করে ফেলেন, তখন কি হবে? তখন ফার্স্ট অফ অল আপনার কিন্তু সেল ফল করবে। সো সেল ফল করলে আপনি কিন্তু কস্ট তখন আপনি কভার করতে পারবেন না, সেটা তো আছেই। একই সাথে আপনার কোয়ালিটি যখন ফল করবে, আপনাকে কিন্তু কাস্টমার সার্ভিসে আপনাকে বেশি স্পেন্ড করতে হবে,
আপনি আপনার প্রোডাক্ট এমনি এমনি সেল হবে না, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনের কারণে সেল হবে না, আপনাকে বেশি বেশি করে আরো মার্কেটিং করতে হবে। সো এইগুলা করতে গিয়ে কিন্তু আমরা তখন আরো কস্ট বেড়ে যাবে। সো আমি চলনসই বা এক্সপেক্টেড লেভেলের কোয়ালিটির আমি এট দ্য মোস্ট এফিশিয়েন্ট কস্টে আমাকে বানাইতে হবে, এবং যেই কোয়ালিটিটা আমি এনশিওর করতে পারবো যে আমাকে কাস্টমার সার্ভিস, মার্কেটিং এই জায়গাগুলোতে আমাকে যেন অহেতুক খরচ না করতে হয়। এত এত খারাপ কোয়ালিটি করব না যাতে করে আমাকে ওই জায়গাগুলোতে আমাকে আমার কস্ট যেন বেড়ে যায়। তো এইটা হচ্ছে মূলত এই কোডটার সিগনিফিকেন্স। আচ্ছা, এখন কস্ট অ্যানালিসিস কেন স্টার্টআপের জন্য ইম্পর্টেন্ট? আসলে জিনিসগুলো খুবই সহজ। কেন আমাকে আসলে কস্ট নিয়ে অ্যানালিসিস করতে হবে? নাম্বার ওয়ান, আমার প্রাইসিং ডিসিশন, আমার প্রাইসিং কত হবে সেটার একটা বেশ বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু হচ্ছে আমার কস্ট কত। আমার কস্ট যদি বেশি হয় আমি তো চাইলেও প্রাইসিংটাকে আমি ছোট করতে পারবো না। দেন হচ্ছে আমার প্রাইসের উপর ভিত্তি করে কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট সেট হবে। সো ব্রেক ইভেন পয়েন্টটা কি জিনিস, কারো কোনো ধারণা আছে? এনি আইডিয়া? ব্রেক ইভেন হচ্ছে সেই পজিশনটা যেখানে গেলে কোম্পানির লাভও নাই লসও নাই। আমরা এই যে এই ছবিটা দেখি, এখান থেকে কি হচ্ছে, এখান থেকে প্রথমে উপরের যেই নীল যে লাইনটা সেটা হচ্ছে কস্ট লাইন, আর সবুজ যে লাইন সেটা হচ্ছে সেলস এর লাইন, রেভিনিউ লাইন। এইটা দিয়ে দেখেন যে একটা সার্টেন পয়েন্টে দুইজন ইন্টারসেক্ট করছে, এই ইন্টারসেকশনের পয়েন্টটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো কত টাকা সেল করলে আমার ব্রেক ইভেন হবে সেইটা আপনাকে হিসাব করে বের করতে হবে, কয়টা ইউনিট আপনাকে সেল করলে আপনি ব্রেক ইভেনে আসবেন সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। হ্যাঁ, তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে ওই পয়েন্টটাতে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়, যাতে করে আপনি একটা কমফোর্টেবল একটা পজিশনে আসতে পারেন, আপনাকে যেন লস দিতে না হয়। আচ্ছা, দেন হচ্ছে গাইডস রিসোর্স অ্যালোকেশন, স্কেল আপ ভার্সেস কাট ডাউন। আমার কস্ট যদি বেড়ে যাইতে থাকে, এরকমও কিন্তু অনেক কোম্পানিকে করতে হয় যে কস্ট কন্ট্রোল করার জন্য বিভিন্ন এমপ্লয়িকে ছাঁটাই করতে হয়। তারপরে বিভিন্ন ধরনের কস্টলি বাজেট, কস্টলি অ্যাক্টিভিটিকে ফেলে দিতে হয়, অনেক কিছু কিন্তু করতে হয়। তো এটা কখন করা যায়? যখন আমি কস্ট অ্যানালিসিস করব, আমি কোথায় কোথায় কস্ট বেশি হচ্ছে আমি একদম পার্সেন্টেজ করে করে বের করব এই জিনিসগুলা। তারপর আমি কস্টের কোন কস্ট আসলে ম্যান্ডেটরি, কোনটা মাস্ট হ্যাভ, কোনটা গুড টু হ্যাভ, কোনটা নাইস টু হ্যাভ, এই জিনিসগুলা কিন্তু আমাকে অ্যানালিসিস করে বের করতে হবে। আচ্ছা, তো এখন কস্ট হচ্ছে প্রধানত তিন টাইপের: ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট আর সেমি ভেরিয়েবল কস্ট। তো ফিক্সড কস্ট হচ্ছে ডু নট ভ্যারি উইথ প্রোডাকশন। সে ফর এক্সাম্পল অফিস রেন্ট, আমার মান্থলি ফিক্সড স্যালারি। এটা তো কয়টা সেল করলাম সেটার উপরে তো ভিত্তি করে আসলে অফিস স্টাফদের স্যালারি নির্ধারিত হয় না। অফিস স্টাফদের স্যালারি এসে একটা সেল করলেও যা, 1 লক্ষ সেল করলেও তা। সো ফিক্সড স্যালারি, যেটা ফিক্সড স্যালারি, সো ফিক্সড কস্ট, এগুলো হচ্ছে ফিক্সড কস্ট। ভেরিয়েবল কস্ট হচ্ছে চেঞ্জ উইথ আউটপুট। সে একটা আইটেম তৈরি করার জন্য আমাকে কি কি জিনিস আমাকে ব্যয় করতে হইল। তো এটা হচ্ছে র মেটেরিয়াল, ডেলিভারি কস্ট ইত্যাদি। কেউ কি আমাকে একটু এক্সাম্পল দিতে পারবে ভেরিয়েবল কস্টের কিছু একদম লোকাল বাংলাদেশি এক্সাম্পল, বা যে কোনো ধরনের এক্সাম্পল? ভেরিয়েবল কস্ট কি জিনিস? এনি আইডিয়া? র মেটেরিয়ালস এর প্রাইস। র মেটেরিয়ালস একটা এক্সাম্পল দিতে পারবেন যে একটা বিজনেসে কোনটা ফিক্সড কস্ট আর কোনটা ভেরিয়েবল কস্ট?
হুম হুম না, চেঞ্জ হচ্ছে। স্যার র এখানে মেটেরিয়াল আমি কোয়ান্টিটির উপর হচ্ছে হ্যাঁ কস্টটা ডিপেন্ড করবে। এক্স্যাক্টলি জাহিদের যেই এক্সাম্পল সেটা ধরে যদি বলি যে আমার প্রতিটা শার্ট বানাইতে আমার যদি 3 টাকার ফ্যাব্রিক লাগে, তার মানে 100টা শার্ট বানাইতে আমার 300 টাকার ফ্যাব্রিক লাগবে। এখন যদি কোনো শার্টই না বানানো হয় তাহলে কিন্তু কোনো ফ্যাব্রিকই লাগবে না। হুম কিন্তু ওই সেম কোম্পানির ফিক্সড কস্ট তাইলে কি হবে, যে একটা শার্টও বিক্রি হইলো না তারপরেও তাকে কিন্তু কিছু খরচ কিন্তু তাকে বিয়ার করতে হবে, মাস শেষে সেই খরচগুলো দিতে হবে। কি ধরনের খরচ? স্টাফ রেন্ট, অফিসের রেন্ট, ফ্যাক্টরির রেন্ট, হ্যাঁ তার হয়তোবা প্যাকেজিং শিপিং ও তো এটা ভেরিয়েবল কস্টের অন্তর্গত। আপনার যদি প্রোডাক্ট না হয় তাহলে তো আর প্যাকেজিং হবে না। কিন্তু ধরেন আমার একটা সব সময় একটা মেইনটেনেন্স করার প্রয়োজন হয়, আমাকে ধোয়াধুয়ি করতে হয়, আমার ফ্যাক্টরির মেশিন গুলাকে আমার সবসময় ধুয়ে টুয়ে রাখতে হয়। সো এইগুলা কিন্তু ফ্যাক্টরি চলুক বা না চলুক আমাকে কিন্তু এই মেইনটেনেন্স গুলা কিন্তু করতে হয়। হুম অনেক সময় আছে যে কোন একটা মেশিনকে সব সময় এসির ভিতরে রাখতে হয়, আপনি রেগুলার টেম্পারেচারে, বাংলাদেশে যে গরম হিউমিড টেম্পারেচার, এটার ভিতরে রাখলে সে নষ্ট হয়ে যাবে। সো সে প্রোডাকশন করুক কি না করুক তাকে কিন্তু সারা দিন দিন রাত 24 ঘন্টা তার জন্য এসি কিন্তু চলতেছে, তো সেটার কিন্তু কস্ট আছে। সো দিজ আর অল ফিক্সড কস্ট, যেটা কিনা প্রোডাকশনের সাথে সম্পর্কিত না। ভেরিয়েবল কস্ট সেটাই যেটা হচ্ছে প্রোডাকশনের সাথে সম্পর্কিত। আর দ্বিতীয়টা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে পার্ট ফিক্সড পার্ট ভেরিয়েবল, ইউটিলিটিজ, সেলস এন্ড ইনসেন্টিভ, এইগুলা। যে সে ফর এক্সাম্পল আপনি কোন একটা কোম্পানিতে চাকরি নিলেন, চাকরি নেওয়ার পরে আপনি সেলসের চাকরি নিলেন, সেলসের চাকরি প্রথমে সে বলল যে আপনার বেস স্যালারি হচ্ছে 15,000 টাকা। হাউএভার আপনার ভেরিয়েবল স্যালারি হচ্ছে আরো 20,000 টাকা, ওর আরো 15,000 টাকা। আপনি টার্গেট অ্যাচিভ করলে আপনি সেই টাকাটা আপনি পাবেন। এখন আপনি যদি পার্শিয়ালি টার্গেট অ্যাচিভ করেন সেই টাকার পার্শিয়াল অ্যামাউন্টটা আপনার কাছে আসবে। তার মানে কি, এটা হচ্ছে পার্শিয়াল ফিক্স। আপনি 15,000 টাকা কিন্তু এমনিই পাচ্ছেন, কিন্তু বাকি 15,000 বা চাইলে আপনি তারও বেশি ইনকাম করতে পারেন যদি আপনি 100% এর মোর দেন 100% আপনি অ্যাচিভ করেন। তো সেক্ষেত্রে কি হবে, ওই বাকিটা হচ্ছে ভেরিয়েবল। সো এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট এগুলাকে বলে। সো ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এই তিন ধরনের হচ্ছে আমার কস্টের ভাগ। দেন আসছে হচ্ছে ডিরেক্ট কস্ট ভার্সেস ইনডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট হচ্ছে traceable to product service, product or service developer salary for a SaaS feature, আর ইনডিরেক্ট কস্ট হচ্ছে নট ডিরেক্টলি লিঙ্কড, অ্যাডমিন, স্টাফ, অফিস রেন্ট, এই জিনিসগুলো। তো তাহলে কি কি ধরা যায় বলেন তো, ডিরেক্ট কস্ট কি জিনিস আর ইনডিরেক্ট কস্ট কি জিনিস? একটু পরে আমাকে বুঝেন তো। ডিরেক্ট কস্টের মধ্যে থাকতে পারে যেমন ট্রান্সপোর্টেশন, তারপরে গোডাউন, ওয়্যার হাউস, এগুলার রেন্ট, দেন সাপ্লাই চেইন ম্যানেজ করতে যেটা লাগে ওগুলো ডিরেক্ট কস্ট। ভেরি গুড, ভেরি আর গুড। আর ইনডাইরেক্টের মধ্যে হচ্ছে মেইনলি ওই যে যেগুলা মান্থলি আর কি বেসড হয়, লাইক স্যালারি, রেন্টস, এগুলা। বাকিরা কি এগ্রি করেন এটার সাথে? আচ্ছা, এই যে পয়েন্ট দুটো আরেকবার একটু পড়েন তো, পরে আপনারা চিন্তা করেন তো যেটা বললেন সেটার সাথে কি অ্যালাইন করে কিনা। মানে আপনাদের কথা অনুযায়ী
স্যালারি মানে ইনডিরেক্ট কস্ট, আর আমি যে ট্রান্সপোর্টেশন এন্ড এভরিথিং এগুলো হচ্ছে ডিরেক্ট কস্ট। কথাটা কি ঠিক হইলো? স্যার ডেভেলপার স্যালারি ডিরেক্ট কস্ট হলে তো কথাটা ঠিক হয় নাই, ও যেটা বলল। রাইট, তার মানে কি হওয়া উচিত বলেন তো? স্যার প্রোডাক্ট প্রডিউস করার জন্য সরাসরি যেগুলো হচ্ছে লাগে, ডেভেলপার তো লাগবে। একটা যদি আমি ওয়েব ডেভেলপ করতে যাই তাহলে ডেভেলপার লাগতেছে, তাহলে ওর যে স্যালারিটা থাকবে সেটা তো হচ্ছে ডিরেক্ট কস্টই হবে। রাইট, রাইট। অর্থাৎ কি আমরা লাস্টের দিন কি করলাম, যে কস্ট অফ গুড সোল্ড যদি আমরা চিন্তা করি, ওই যে আমি যারা যারা গতকালকে ক্লাসে ছিলেন তারা একটা জিনিস চিন্তা করেন যে ফিজিক্যাল প্রোডাক্টের বেলায় কস্ট অফ গুড সোল্ড কি আপনি দেখতে পারতেছেন, ধরতে পারতেছেন। হ্যাঁ, আপনি ফোনের যে স্ক্রিন, আপনি ফোনের কভার, এসব কিছু আপনি ধরতে পারতেছেন, দেখতে পারতেছেন, কিন্তু সফটওয়্যারের বেলায় আপনি তো আসলে এই জিনিসটা করতে পারতেছেন না। এই সফটওয়্যারের কস্ট অফ গুড সোল্ড বের করার জন্য এই ডিরেক্ট কস্ট ইনডিরেক্ট কস্ট আপনাকে বের করতে হবে। ডিরেক্ট কস্ট হচ্ছে সেই কস্ট যেটা কিনা সরাসরি আপনার সফটওয়্যার বানানোর পিছনে খরচ হচ্ছে। ইনডিরেক্ট কস্ট হচ্ছে অল সাপোর্টিং এক্সপেন্সেস, যেটা কিনা আপনার সেই ডিরেক্ট কস্ট যেই খাত থেকে হচ্ছে সেই কস্টকে সে কি বলে সে সাপোর্ট দিয়ে গেছে। এখন সে ফর এক্সাম্পল আমি যদি একটু চিন্তা করি, একটা যুদ্ধ হচ্ছে, দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। এখন সবাই কি এই বন্দুক নিয়ে যুদ্ধ করতেছে? কি 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 ঘটতেছে বলেন তো? ফ্রন্ট লাইনে যুদ্ধ হচ্ছে, পিছনে কি হচ্ছে? অস্ত্র সামগ্রী কেউ কেউ প্রডিউস করতেছে, কেউ সে অস্ত্র সামগ্রী সে কালেক্ট করতেছে, কেউ পৌঁছায় দিচ্ছে, কেউ খাবার পৌঁছায় দিচ্ছে। এই যে দেখেন, সবাই কিন্তু ফ্রন্ট লাইনে যুদ্ধ করে না। ব্যাক এন্ডে বিশাল একটা সাপোর্ট বাহিনী আছে। এই বিশাল সাপোর্ট বাহিনী যদি না থাকে, এই ফ্রন্টে যারা যুদ্ধ করতেছে ওরা অস্ত্রের অভাবে, খাবারের অভাবে মরে যাবে। পিছন থেকে যারা ইন্টেলিজেন্স ইউনিট আছে এরাও আবার এদেরকে ফিড ইন করতেছে যে ভাই তুমি কিন্তু এইভাবে না ওইভাবে কাজ করো, এরা কিন্তু এইভাবে করে অ্যাটাক আসবে এভরিথিং। সো ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্ট হচ্ছে সেরকম। ডিরেক্ট কস্ট হচ্ছে যেটা সরাসরি প্রোডাকশনের কাজে লাগতেছে, সেটা হচ্ছে ডিরেক্ট কস্ট। যেটা এই প্রোডাকশনকে সাপোর্ট করতেছে, সে আমরা একটা অর্গানাইজেশনাল পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, সরাসরি প্রোডাক্ট বানানোতে কার খরচ হচ্ছে? আমার ডেভেলপার যাচ্ছে, আমার হয়তোবা সেলস টিমের এটা সেল করার জন্য সরাসরি সেলস টিমের হয়তোবা স্যালারি যাচ্ছে এভরিথিং। এবং তাকে সাপোর্ট করার জন্য কি আছে? এইচআর আছে, ফিনান্স আছে, কাস্টমার সার্ভিস আছে, অন্যান্য অ্যাডমিনের মানুষজন আছে, সবকিছু কিন্তু সাপোর্টিং, সো দ্যাট দ্য ফ্রন্টলাইনার্স ক্যান ডু দেয়ার পার্ট। হ্যাঁ, ফ্রন্টলাইনাররা যেন যুদ্ধ করে যুদ্ধটা জিতে নিয়ে আসতে পারে। সো এইটাই হচ্ছে ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্টের মধ্যে তফাৎ। ঠিক আছে? সো এটাও কিন্তু এরকমও কিন্তু কোশ্চেন আসতে পারে যে এক গাদা কস্টের হিসাব দিয়ে দেওয়া হইলো, তা আপনাকে বলা হইতে পারে যে আপনি কোনটা ডিরেক্ট কস্ট আর কোনটা ইনডিরেক্ট কস্ট, কোনটা ফিক্সড কস্ট, কোনটা ভেরিয়েবল কস্ট, কোনটা সেমি ভেরিয়েবল কস্ট, এই সব কিছু কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে বলা হইতে পারে। ঠিক আছে? সো এই কনসেপ্ট গুলা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, দেন আসলো হচ্ছে এখন আমরা যে কনসেপ্টটা পড়বো সেটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনটা আপনি দেখেন যে সোজা কথা হচ্ছে যে আমার এই যে ভেরিয়েবল কস্ট আমি বের করলাম, কন্ট্রিবিউশন মার্জিন কি? সেলস রেভিনিউ মাইনাস ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট কোনটা ছিল? যেইগুলা কি হয়, একটা শার্ট বানাইলে আমার 3 টাকা খরচ হয়, তার মানে 100টা শার্ট বানাইলে আমার 300 টাকা খরচ হবে। এই যে এইটা হচ্ছে আমার ভেরিয়েবল কস্ট, যেটা আউটপুটের সাথে আমার কমে বাড়ে। আউটপুট বাড়লে খরচ বাড়ে, আউটপুট কমলে খরচ কমে। এটা হচ্ছে আমার
ভেরিয়েবল কস্ট। সো আমার টোটাল 100 টাকা সেলের ভিতর থেকে আমি যদি 30 টাকা আমার ভেরিয়েবল কস্ট হয়, তাইলে যেই টাকাটা বাকি থাকে সেটাকে বলে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখানে ডান পাশের যে ছবিটা আমরা দেখি, ডান পাশের ছবিটা কি বলে দেখেন, আমার টোটাল যে সেল হইছে, টোটাল সেলের ভেরিয়েবল কস্ট হচ্ছে সবুজ পোরশনটা, বাকি যে হলুদ পোরশন সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। তার মানে কি, আমার ভেরিয়েবল কস্টটা তো একদম ডিরেক্ট কস্ট। এই ডিরেক্ট কস্টটা বাদ যাওয়ার পরে আসলে কত টাকা আমার কোম্পানিতে আমি অ্যাড করলাম, কোম্পানিকে আমি আসলে একটা একটা বেস প্রফিট আমি কতটুকু জেনারেট করলাম, সেটার ভিতরে আমার অফকোর্স আমার ফিক্সড কস্ট কভারেজ আছে, আমার সেমি ভেরিয়েবল কস্ট কভারেজ আছে, এগুলা। বাট সবচাইতে প্রথমে এখন তার মানে কি, আপনি মিনিমাম প্রাইস আপনাকে কত রাখতে হবে, কত টাকা সমান হইতে হবে একটা প্রোডাক্টের সেলিং প্রাইস? কন্ট্রিবিউশন মার্জিনের সমান। কন্ট্রিবিউশন মার্জিন না, মিনিমাম একটা ভেরিয়েবল কস্টের সমান তো হইতেই হবে, আদারওয়াইজ আপনি একেবারে সবকিছু মিলাই আপনি লস করতেছেন। সে আমি ফর এক্সাম্পল আমি একটা চিন্তা কি করলাম, যে আপনি একটা উবার না, আপনি একটা গাড়ি কিনছেন, গাড়ি কিনে আপনি চিন্তা করছেন সেটাকে ভাড়া দিবেন। আপনি হিসাব করে দেখলেন যে কেউ যদি এরকম একটা, সে কথার কথা ঢাকা সিলেট আপনি কাউকে ভাড়া দেন, আপনার আপ ডাউন ট্রিপে আপনার টোটাল সে ফর এক্সাম্পল 5,000 টাকার তেল আপনার লাগবে, 5 বা 6,000 টাকার তেল লাগবে। প্লাস এইটার সাথে অ্যাড হবে বডি ভাড়া, অর্থাৎ একটা গাড়ির যে এটা তো হলো শুধু তেলের খরচ, প্লাস আপনার বডির খরচ, আপনার যে গাড়ি যে আপনি ভাড়াটা দিলেন এইটারে এই রেন্টে কারের ভাষায় এটাকে বলা হচ্ছে বডি ভাড়া। মানে আমার কয়েকবার ভাড়া নেওয়ার এক্সপিরিয়েন্স আছে, তাই আমি জানি, এই টার্মটা জানি, যেটা বডি ভাড়া। সো বডি ভাড়া হচ্ছে সে ফর এক্সাম্পল আরো 5,000 টাকা বা 6,000 টাকা একদিনের জন্য। তো আপনি হিসাব করে দেখলেন যে, আচ্ছা ওই অত কমপ্লেক্সিটিতে না যাই, এখন আপনার হাতে একটা অপশন আছে, আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি এই গাড়িটার ভাড়া যখন দিবেন, মিনিমাম কত টাকা আপনাকে ভাড়া দিতেই হবে, নাইলে আসলে আপনার টোটাল লস হবে। এক্স্যাক্টলি। সো এইটা হচ্ছে আমার পিওর ভেরিয়েবল কস্ট। আমার গাড়ি যদি বসে থাকতো, আমার কিন্তু তেলের কোনো খরচ লাগতো না, আমার পিওর ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্টটা তো আমাকে কভার করতেই হবে। যখন আমি কোনো কিছু সেল করব, সেই ভেরিয়েবল কস্টটা কভার করে, সে ফর এক্সাম্পল আমার 6,000 টাকা আমার হচ্ছে তেলের খরচ, আমি যদি 8,000 টাকা রাখি, তার মানে বাকি যে 2,000 টাকা, এইটা হচ্ছে আমার কন্ট্রিবিউশন হইলো আমার বিজনেসে। এই জন্য এটাকে বলে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিন এই জিনিসটা বের করাটা খুবই জরুরি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কত টাকা, আপনি সেলিং প্রাইসের উপরে আপনি আসলে কত টাকা বিজনেস আপনি কন্ট্রিবিউট করতেছেন। তো এটা কি শোজ হাউ মাচ রেভিনিউ কন্ট্রিবিউটস টু কভারিং ফিক্সড কস্ট এন্ড প্রফিট। সো সোজা কথা, ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমার হাতে কি কি থাকে, আমার হাতে থাকে ফিক্সড কস্ট, তাই না? ফিক্সড কস্ট বা সেমি ভেরিয়েবল, আপাতত সেমি ভেরিয়েবল কস্টের কথা আমরা ভুলে যাই, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট। সো ভেরিয়েবল কস্ট যখন কভার করে ফেলবো, তখন সে কি করা শুরু করবে, ফিক্সড কস্টকে কভার করা শুরু করবে। এখন ফিক্সড কস্ট কি, আমি যখন গাড়ি ভাড়া দেই, আমার ফিক্সড কস্ট কি, আমি গাড়ি একসময় একটা গাড়ি আমি সে কথা 50 লক্ষ টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, সেটা আমার ফিক্সড কস্ট না, সেটা তো আমার তুলতে হবে তো, নাকি? তাই না? সো এই যে গাড়িটা যে আমাকে তুলে আমি কত দিনের মধ্যে আমি প্রফিটে যাব, সেইটা বের করাটাই হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমি যদি প্রতি ট্রিপে আমার 6,000 টাকার তেল যায়, আমি 7,000 টাকা আমি রাখি। আবার আমার কম্পিটিটর যে
সে খুব সে আমার চাইতে বেটার সেল করতে পারে, আমার চাইতে বেটার মার্কেটিং করতে পারে, সে তার ওইরকম ৬,০০০ টাকার তেল যায়, কিন্তু সে প্রতি দিনের জন্য সে ১০,০০০ টাকা চার্জ করে, আমি ৭,০০০ করি, সে ১০,০০০ করে। কে আগে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, যে লসটা কভার করে, ফিক্সড কস্টটাকে কভার করে নিয়ে আসবে? কে? ১০,০০০ যে চার্জ করতেছে। এক্স্যাক্টলি, যে ১০,০০০ চার্জ করতেছে, কারণটা কি? তার কন্ট্রিবিউশন মার্জিন ইজ হায়ার। সে ভেরিয়েবল কস্ট কভার করার পরেও আপনি যেখানে ১,০০০ টাকা কন্ট্রিবিউশন মার্জিন করতেছেন, সে কিন্তু ৩,০০০ টাকা কন্ট্রিবিউশন মার্জিন করতেছে। দ্যাটস ওয়াই সে আপনার চাইতে তাড়াতাড়ি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাবে, আপনার চাইতে তাড়াতাড়ি সে প্রফিটে পৌঁছাবে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাতে মানে এটা খুব বেসিক কনসেপ্ট মনে হচ্ছে না, বাট এই কনসেপ্টটাই কিন্তু প্রচুর মানুষের কিন্তু কনসেপ্টটা নাই। তারা ডিসকাউন্ট দিতে দিতে এমন অবস্থায় পৌঁছায় যায় যে আসলে ভেরিয়েবল কস্ট হিসেবে তুলতে পারে না, বা সে ভেরিয়েবল কস্টের উপর হালকা কিছু কন্ট্রিবিউশন মার্জিন রেখে সে সেল করতে থাকে। এখন অফকোর্স মানে আপনার কন্ট্রিবিউশন মার্জিন যখন অনেক কম থাকবে, আপনাকে অনেক বেশি সেল করতে হবে। এত বেশি সেল করার তো করতেও তো আপনার আসলে অনেক এফোর্ট লাগবে, তো সেই এফোর্টটারও তো একটা কস্ট আছে। তো এই যে কন্ট্রিবিউশন কত হইলো, এটাকে বলে কন্ট্রিবিউশন মার্জিন। সো কন্ট্রিবিউশন মার্জিন কত পার্সেন্ট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস ইনটু 100। সো কন্ট্রিবিউশন যদি কথার কথা 60 টাকা হয়ে থাকে, সেলস যদি 100 টাকা হয়ে থাকে, সো কি হচ্ছে 60 টাকা ডিভাইডেড বাই 100 টাকা ইনটু 100। তার মানে আমাকে পার্সেন্টেজ আমি এটাকে বের করব। আচ্ছা, সো এটা গেল কন্ট্রিবিউশন মার্জিনের কনসেপ্ট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন তাহলে কি জিনিস, একটু আমাকে কেউ একজন বলেন তো, বুঝান তো। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। সো একটা সার্টেন টাইম পর্যন্ত ফিক্সড কস্ট গুলোকে সে কভার করবে, ফিক্সড কস্ট যখন কভার হয়ে যাবে তখন আমরা প্রফিটে যাব। তার মানে কি, আমার কন্ট্রিবিউশন মার্জিন যত বেশি রাখতে পারবো আমি, তত তাড়াতাড়ি আমি ফিক্সড কস্ট কভার করতে পারবো। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেট্রিক, কন্ট্রিবিউশন মার্জিনটাকে, যে আসলে আমি কত টাকা সেল করতেছি এবং সেখানে আমার কন্ট্রিবিউশন মার্জিন কত। আচ্ছা, দেন আসছে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট আমরা অলরেডি ডিসকাস করলাম, যে যেই পয়েন্ট আসলে আমার খরচ এবং রেভিনিউ দুইটাই সমান, অর্থাৎ আমি লাভও না লসও না সিনারিও, এটাকে বলে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। So that the point where total revenue equals to total cost, no profit, no loss, যেটা বললাম এইমাত্র। So BEP ইউনিট হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট। আমরা তাইলে এর আগে কি দেখলাম, আমার যদি ফিক্সড কস্ট 100 টাকা হয়ে থাকে, আমার কন্ট্রিবিউশন পার ইউনিট যদি সে আমরা এইখানে যে এক্সাম্পল দিলাম, যে কথার কথা 60 টাকা ছিল টোটাল, তো আমি যদি 100টা ইউনিট করে থাকি, আমার পার ইউনিট হচ্ছে 60 পয়সা করে। সো আমার ফিক্সড কস্ট হচ্ছে 100 টাকা, আমার কন্ট্রিবিউশন পার ইউনিট হচ্ছে 60 পয়সা করে। আমার তাহলে বিইপি পয়েন্ট কত, একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন তো, 100 ডিভাইডেড বাই 0.6 করে। সো আমাকে কম করে হইলেও 167টা ইউনিট আমাকে সেল করতে হবে যদি আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে চাই। তো 167টা যদি আমাকে সেল করতে হয়, আমি পার ইউনিট আমি 100 টাকা করে সেল করব। সো 167 ইন্টু 100 হচ্ছে কত, 16,700 টাকা। সো 16,700 টাকা হচ্ছে বিইপি ইন সেলস অ্যামাউন্ট। সো আমাকে প্রথমে বের করতে হবে যে
আমি কতটা ইউনিট সেল করব এবং কত টাকা করে সেল করব, এই জিনিসটা যদি আমি জানি, আমি খুব সহজেই বিইপি সেলস এবং বিইপি ইউনিট আমি বের করে ফেলতে পারবো। ওকে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। যখনই আপনারা কিছু নিয়ে আপনারা সে ফর এক্সাম্পল আপনি বিজনেস করতে চাচ্ছেন, আপনি টাকা রেজ করবেন ইনভেস্টরের কাছ থেকে, ইনভেস্টর আপনার একটা মিনিমাম স্মার্টনেস যদি থাকে ইনভেস্টরের, আপনাকে সেই প্রশ্নটা করবেই করবে যে কতটা সেল হইলে তুমি ব্রেক ইভেনে পৌঁছাবা, কত টাকার সেল করলে তুমি ব্রেক ইভেনে পৌঁছাবা, এই প্রশ্নটা কিন্তু আপনাকে করবেই। এইটা যদি আপনি উত্তর দিতে না পারেন, আপনি কিন্তু আসলে পরীক্ষায় আপনি কাইন্ড অফ হেরে গেলেন, কারণ আপনি আপনার বিজনেসের প্রপার ধারণাই নাই যে কত টাকা হইলে আপনি প্রফিটে যাবেন, কত টাকা হইলে আপনি লস কভার করবেন। সো এটা বোঝাটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখন আসুন আমরা একটা এক্সাম্পলে ঢুকে যাই যে ফিক্সড কস্ট হচ্ছে 10 লক্ষ টাকা, সার্ভার স্যালারি সবকিছু মিলায়। প্রাইস পার সাবস্ক্রিপশন হচ্ছে, সো এটা তো সেলস স্টার্টআপ, সো সাবস্ক্রিপশন সেল করে, প্রাইস পার সাবস্ক্রিপশন হচ্ছে 500 টাকা, ভেরিয়েবল কস্ট পার সাবস্ক্রিপশন হচ্ছে 200 টাকা, কন্ট্রিবিউশন পার সাবস্ক্রিপশন সে হিসাব করে বের করে দিছে 500 টাকা মাইনাস 200 টাকা মানে হচ্ছে 300 টাকা। হ্যাঁ, তো বিইপি ইউনিট কত? 10 লক্ষ ডিভাইডেড বাই কি কন্ট্রিবিউশন পার সাবস্ক্রিপশন, 10 লক্ষ ডিভাইডেড বাই 300 করে 3333টা সাবস্ক্রিপশন সেল করলে এই কোম্পানিটা ব্রেক ইভেনে চলে আসবে, অর্থাৎ তার প্রতি মাসের খরচ সে কভার করবে, সরি প্রতি মাসের খরচ না, সে 3333 টাকা সাবস্ক্রিপশন সেল করলে সে বেসিক্যালি তার ফিক্সড কস্টটা সে কভার করে ফেলতে পারবে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন সিভিপি কি? কস্ট সরি কি জানো, এই যে কস্ট ভলিউম প্রফিট, কস্ট ভলিউম প্রফিট অ্যানালিসিস। Profit impact of changing sales volume, price per unit, cost structure help startups test what if scenario. So CVP টা হচ্ছে মূলত একটু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, যে এইটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে। আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে না যে আমি যদি এখন যে জিনিসটা 10 টাকা করে সেল করতেছি, ওইটা যদি আমি 12 টাকা করে সেল করি তাহলে কি হবে, তাহলে আমি কতদিনে ব্রেক ইভেনে পৌঁছাইতে পারবো, বা খুব বেশি কম্পিটিশন, আমি আসলে আগের মতন আমি 10 টাকায় সেল করতে পারতেছি না, আমাকে 8 টাকায় নামায় নিয়ে আসতে হবে। 8 টাকা যদি আমি সেল করি, আমার কত টাকার সেলস আমি বাড়বে, আমার প্রাইস পার ইউনিট তো আমি 10 থেকে 8 করে ফেললাম, আমার কস্ট স্ট্রাকচারের উপরে কি ইমপ্যাক্ট হবে, আমি কত দিনে সেটাকে আমার যে এই যে আমি যে বললাম যে কন্ট্রিবিউশন, তার মানে কি আমার কন্ট্রিবিউশন মার্জিন কমে যাচ্ছে, কন্ট্রিবিউশন মার্জিন কমে গেলে আমার ব্রেক ইভেন পয়েন্টে আমার যাইতে বেশি সময় লাগবে, কতদিন বেশি সময় লাগবে, এই যে অ্যানালিসিসটা, এইটাই হচ্ছে বেসিক্যালি সিভিপি অ্যানালিসিস। সো এইখানটাতে কি হচ্ছে, সো সিভিপি অ্যানালিসিসের পরে যেটা হচ্ছে সেনসিটিভিটি অ্যানালিসিস, যে সিভিপি অ্যানালিসিসে যেটা বললাম যে আমি এত টাকা বাড়াইলে কি হবে, এত টাকা কমাইলে কি হবে, এই জিনিসটাই বেসিক্যালি এটাকে বলতেছে হচ্ছে sensitivity analysis, যে if sales increase 20% profit rises how much, আমি যদি 20% সেল বৃদ্ধি পাই আমার কত টাকার প্রফিট বৃদ্ধি পাবে। যে এখানে ডান পাশে দেখেন এক্সেল শীটে এটা কিন্তু হিসাব করা হয়েছে, যে সেনসিটিভিটি অ্যানালিসিস করা হয়েছে। যদি ভেরিয়েবল কস্ট 10% বৃদ্ধি পায় তাহলে ব্রেক ইভেন পয়েন্টের কি অবস্থা হবে। হ্যাঁ, সো এই সেনসিটিভিটি অ্যানালিসিস কি করতেছে, যে ফাউন্ডার্সকে, যে যারা স্টার্টআপ ফাউন্ডার আছে তাদের প্ল্যান আন্ডার আনসার্টেনটি, তো সে কি করে, সে বিভিন্ন সিনারিও তৈরি করে, যে হোয়াট ইফ আমি এই সিচুয়েশনে পড়লে এইরকম আমি অ্যাকশন নিলাম, আমার কি হবে, আমি যদি এই সিচুয়েশনে পড়ি, আমি সে কথা আমি আজকে যে প্রোডাক্টের দাম 100 টাকা, আমি যদি হঠাৎ করে দেখা গেল 6 মাস পরে নতুন 3জন কম্পিটিটর চলে আসছে, আমি যেটা 100 টাকা সেল করতাম সেটা 100 টাকা সেল করা যাচ্ছে না, এটা আমাকে সে কথা 50 টাকায় সেল করতে হচ্ছে। তো 50 টাকা যদি সেল করি আমার আসলে সিনারিও কি হবে, আমার প্রফিট কত দিনে, এটা কি আমি আদৌ কি ভেরিয়েবল কস্ট কভার করতে পারবো, আমি কি এটা আদৌ এইভাবে সম্ভব আমার জন্য। সো আমাকে
এই যে সেন্সিটিভিটি অ্যানালিসিস, সিভিপি অ্যানালিসিস, এই জিনিসগুলো কিন্তু আমাকে হোয়াট ইফ সিনারিও, আপনারা কি এক্সেলে হোয়াট ইফ অ্যানালিসিস করছেন? একটা কিন্তু খুব সুন্দর একটা ফিচার আছে এক্সেলের, যে হোয়াট ইফ সিনারিও, যে যে কথার কথা আমি সে আমার বর্তমানে আমার 1 লক্ষ টাকা সেল আছে, সো আমি যদি 1.5 লক্ষ টাকা সেল করতে হয়, আমাকে কত পার্সেন্ট সেল বাড়াইতে হবে, হ্যাঁ, বা কত টাকার পার ইউনিট প্রাইস বাড়াইতে হবে। এটার কিন্তু খুব সুন্দর একটা হোয়াট ইফ অ্যানালিসিসের একটা ফরম্যাট আছে, আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন, খুব ভালো একটা জিনিস। আচ্ছা, সো সেন্সিটিভিটি অ্যানালিসিস। এখন একটা যদি আমরা কেস স্টাডি দেখি, ইটস মানে ফিকটিশিয়াস কেস স্টাডি, বাট বাংলাদেশকে পার্সপেক্টিভ নিয়েই আসলে তৈরি করা, যে অপারেটস ইন ফুড ডেলিভারি স্টার্টআপ। সে কি করে, সে হচ্ছে ঢাকাতে অপারেট করে এবং তার ডিমান্ডটা খুবই রাইজিং। ফাউন্ডার ওয়ান্টস টু ক্যালকুলেট ব্রেক ইভেন পয়েন্ট বিফোর এক্সপানশন। এখন ফাউন্ডার মানে মার্কেট থেকে খুব ভালো রেসপন্স আসতেছে, ফাউন্ডার চিন্তা করতেছে আমি তাইলে তো আসলে নতুন করে ইনভেস্টমেন্ট নিয়ে আমি তাইলে আরেকটু এক্সপান্ড করি, আমি আমার কাজের পরিধিটা বাড়াই, নতুন এরিয়াকে ঢোকাই। আগে তো আমি ঢাকা শুধু কথার কথা গুলশান বনানীতে দিতাম, এখন আমি সারা ঢাকা শহর দিব, হ্যাঁ, বা আমি ঢাকার সাথে শুধু ঢাকাতে দিতাম, আমি এদিক দিয়ে নারায়ণগঞ্জ, এদিক দিয়ে কেরানীগঞ্জকে আমি অ্যাড করব। এই যে অ্যাড যে করব, এটার জন্য তো আমার খরচ আছে। এই যে খরচটা যদি বাড়ে, সেই ক্ষেত্রে আমার ব্রেক ইভেন পয়েন্টের উপরে আমার ইম্প্যাক্ট কি? আমার তো একটা হিসাব ছিল যে আমি 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে আমি প্রফিটে যাব। আমি কি আদৌ প্রফিটে যাইতে পারবো? গেলে আমি কি এটা 6 মাসের যদি হিসাব আগে থেকে থাকে, এটা বেড়ে কতদিন হবে? এই যে হিসাবগুলো, এগুলা কিন্তু আমাকে বের করতে হবে। আমি যখন একটা স্মার্ট ফাউন্ডার হব, আমাকে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলা কিন্তু আমার রেডি থাকতে হবে। সো ফোকাসটা কি? ফোকাস হচ্ছে ক্যান দে অ্যাচিভ প্রফিটেবিলিটি এট কারেন্ট স্কেল। যে সে চিন্তা করলো যে আমি যদি কারেন্ট যেটা আমি শুধু ঢাকাতেই আছি, এইটাতে আমি কতদিনে প্রফিটেবিলিটিতে রিচ করতে পারবো, কতদিন আমি ফিক্স কস্ট কভার করে আমি প্রফিটে যাইতে পারবো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক ফাউন্ডার কিন্তু নিজেকে নিজে করে, যে আমি কি এক্সপান্ড করব নাকি আমি বসে থেকে আমি আগে প্রফিটে যাব। এটা হচ্ছে একটা মেজর ম্যানেজমেন্ট ডিসিশন। সো তার জন্য যে কেসটা যে তার হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 30 লক্ষ টাকা পার মান্থ, যে স্টাফ, অফিস, অ্যাপ মেইনটেনেন্স এন্ড এভরিথিং। এভারেজ অর্ডার প্রাইস হচ্ছে 250 টাকা করে। ভেরিয়েবল কস্ট পার অর্ডার হচ্ছে 150 টাকা, এই যে ডেলিভারি, প্যাকেজিং, ফিজ এইগুলা। তার কন্ট্রিবিউশন পার অর্ডার হচ্ছে 100 টাকা, অর্থাৎ সে প্রতি অর্ডারে সে 100 টাকা ভেরিয়েবল কস্ট কভার করার পরেও সে ফিক্সড কস্টটাকে কভার করার জন্য তার হাতে 100 টাকা থাকে। সো এইটা হচ্ছে তার সিনারিও। এখন তাইলে ব্রেক ইভেন এন্ড মার্জিন অফ সেফটি, এটাকে আমি তাহলে কিভাবে বের করব? ব্রেক ইভেন অর্ডার হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন। তো এখানে আমরা একটু দেখি তো, ফিক্সড কস্ট 30 লক্ষ, কন্ট্রিবিউশন হচ্ছে 100, তাহলে কি ব্রেক ইভেন পয়েন্ট কত বলেন তো? ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখেন তো কত। ত্রিশ লক্ষ ডিভাইডেড বাই 100 কি কত? 30,000। সো আমার ব্রেক ইভেন অর্ডার হচ্ছে আমাকে 30,000 অর্ডার পার মান্থ আমাকে কি করতে হবে? আমাকে ক্যাটার করতে হবে। কারেন্ট সেল হচ্ছে 40,000 অর্ডার পার মান্থ। তার মানে কি আমার মার্জিন অফ সেফটি, 40,000 মাইনাস 30,000 ডিভাইডেড বাই 40,000 ইন্টু 100 হচ্ছে 25%। সোজা কথা হচ্ছে আমার মার্জিন অফ সেফটি বলতে হচ্ছে যে আমি করি 40,000, আমার মিনিমাম করতে হবে 30,000। তার মানে আমি কিছু পজিটিভ অবস্থায় আছি, যে আমার হাতে 10,000 এক্সট্রা সেল আছে। সো 10,000 এক্সট্রা সেল ডিভাইডেড বাই কারেন্ট অর্ডার ইন্টু 100 করলে হচ্ছে 25%। সো আমার মার্জিন অফ সেফটি হচ্ছে
25%। সো আমার মার্জিন অফ সেফটি যত বেশি থাকবে তার মানে আমি তত কমফোর্টেবল পর্যায়ে আছি। তো ডিসকাশন পয়েন্ট হিসেবে যে ইজ 30,000 রিয়েলিস্টিক ইন ঢাকাস মার্কেট, আমি ধরেন আমি জানি না, আমি 40,000 অর্ডার আমি এখনো নেই নাই, প্রথমেই কি 30,000 অর্ডার জেনারেট করে ফেলতে পারবো, কতদিন লাগবে, এই প্রশ্নগুলো কিন্তু আমাকে করতে হবে। যে ইজ 30,000 রিয়েলিস্টিক ইন ঢাকাস মার্কেট। কারো কি কোনো ধারণা আছে যে ফুড পান্ডা ডেইলি কতটা অর্ডার সার্ভ করে? এনি আইডিয়া? দেখি তো জিপিটি কি বলে। ফুড পান্ডা ডেলিভার্স, ফুড পান্ডার কোনো কি নাই, আবার আপনার রিলেভেন্ট ডেটা হবে অ্যারাউন্ড 60,000। আচ্ছা, যদিও ফুড পান্ডার কোনো ডেটা জিপিটির কাছে নাই, এত স্যার হওয়ার কথা। তবে তবে একটা ইনফরমেশন পাইলাম যে ডেলিভারি হিরো, the parent company of Foodpanda, recently achieved 11 million orders in a single day across all its markets. So worldwide 11 million orders in a single day. So যাই হোক, Foodpanda টোটাল ডেলিভারি কত সেটা আমরা জানি না। তো এইটা আমাকে আসলে বুঝতে হবে যে 30,000 যে আসলো আমার কাছে, আমি কি আদৌ রিয়েলিস্টিক? আমি কি 30,000 থেকে আমাকে মানে আমি যে কথা বলতাম, আমরা যে ফুড পান্ডাতে আমরা যে বা ফুডি আমাদেরকে যে খুব সিগনিফিকেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, এত টাকা হইলে এত % ডিসকাউন্ট, এইটা তাহলে কিভাবে ইম্প্যাক্ট করে ব্রেক ইভেন পয়েন্টকে বলেন তো? আমরা তো চাইলেই ডিসকাউন্ট দিয়ে দিতে পারি, ডিসকাউন্ট দিয়ে সেল বাড়ায় দিতে পারি, বাট ওভারঅল বিজনেসে এটার ইম্প্যাক্ট কি? স্যার এঙ্গেজমেন্ট বেশি হবে। এনগেজমেন্ট বেশি হবে, কিন্তু এই যে আমরা যে এত সময় দেখলাম যে এই যে এই টার্ম গুলা দেখলাম, সে ফর এক্সাম্পল এই যে কন্ট্রিবিউশন মার্জিন, ব্রেক ইভেন পয়েন্ট, এইগুলাতে ইম্প্যাক্ট কি? ডিসকাউন্ট বেশি দিলে হচ্ছে প্রফিটটা কম হবে, আর প্রফিট কম হলে আমার ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে অনেক টাইম লাগবে। এক্স্যাক্টলি, আমার কন্ট্রিবিউশন মার্জিন কমে যাবে। কন্ট্রিবিউশন মার্জিন কমে যাওয়া মানেই হচ্ছে আমার কিন্তু ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে আমার আরো বেশি সময় লাগবে। আমি যত ডিসকাউন্ট দিব, আমি কিন্তু তত বেশি আমি ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে তত দেরি হবে, বা ব্রেক ইভেন পয়েন্টে দেরি হবে আমি বলবো না, ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাইতে আমাকে তত বেশি সেল করতে হবে। তো এইখানটাতেই কিন্তু আসতেছে এই যে সেনসিটিভিটি অ্যানালিসিস, যে আমি যদি 20% ডিসকাউন্ট দেই, কত টাকার সেল বাড়বে, সেই যে সেল বাড়বে সেটা কি আদৌ আমার এই যে 20% ডিসকাউন্ট দিয়ে কি আমার পোষাবে কিনা। এই যে সেনসিটিভিটি অ্যানালিসিস, এই জিনিসগুলা কিন্তু যে বিভিন্ন সিনারিও অ্যানালিসিস করে এই জিনিসগুলোকে তখন কিন্তু বের করতে হয়। তো আমি টুসটাস খালি ডিসকাউন্ট দিয়ে দিলাম আর ডিসকাউন্ট দিয়ে আমি সেল করে দিলাম, আসলে এটা কিন্তু আমার কোম্পানির জন্য লাভজনক নাও হইতে পারে। তৃতীয় যে প্রশ্নটা আমরা বোঝার চেষ্টা করব যে ভলিউম গ্রোথ ভার্সেস ইউনিট ইকোনমিক্স, কোনটা মোর ইম্পর্টেন্ট? আমি থোক টাকায় সেল বাড়াবো, নাকি আমি প্রতি পার ইউনিট কস্ট পার ইউনিট, যে একটা শার্ট তৈরি করতে আমার আসলে কত টাকার খরচ হচ্ছে, একটা শার্টে আমি কত টাকা প্রফিট করতেছি, এই জিনিসটা বোঝা বেশি জরুরি, নাকি আমি টোটাল 1 লক্ষ টাকা সেল করছি সেইটা বোঝা জরুরি? কোনটা?
স্যার টোটালটাই তো দেখতে হবে স্যার। ভেরি গুড, টোটালটা দেখতে হবে, কিন্তু ইউনিট ইকোনমিক্স বোঝা কেন জরুরি? বাকি সব তো এটার উপর ডিপেন্ড করতেছে, ইউনিট ইকোনমিক্সে। আমি জাস্ট যদি আমি আপনাকে বলি যে বাংলাদেশ স্ট্যান্ডিং অন গ্রস স্যার ওইটা স্যার প্রোডাকশনের আগে আমার দেখাটা আসলে দরকার, কিন্তু প্রোডাকশনের যখন যাবে তখন তো আমার টোটালটাই দেখা লাগবে। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই যে কেন থোক টাকার সেল আপনাকে ভালো অবস্থানে কি করবে না, যে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে না। আমি একটা এক্সাম্পল দিই যে জিডিপি, বাংলাদেশের টোটাল জিডিপি হচ্ছে 467 বিলিয়ন ডলার। সেই অনুযায়ী বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 35তম বৃহত্তম অর্থনীতি। খুব ভালো দেখায় না? খুব ভালো শোনায় না? যে 190টা না কতটা দেশ আছে, না 200টা দেশ আছে। আচ্ছা, হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড? আচ্ছা, বর্তমানে 193টা দেশ আছে। 193টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 35তম। খুবই ভালো। সো তার মানে কি, আমি ভলিউমে দেখতেছি, আমি যখন ভলিউমে দেখতেছি, আমি দেখতেছি যে বাংলাদেশের অবস্থান 35তম। কিন্তু মাথা পিছু জিডিপি যদি আমি চিন্তা করি, বাংলাদেশের অবস্থান 193টা দেশের মধ্যে 140তম। এটা দিয়ে কি বোঝায়? ভলিউম ম্যাটার করে স্যার বিজনেস, মানে আমি কত চাঙ্ক পরিমাণ প্রোডাকশন করতেছি ভালো কথা, কিন্তু পার ইউনিটে আমি আসলে কেমন পারফর্ম করতেছি সেটা হচ্ছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ। আমার মানুষ বেশি, আমার জিডিপি তো এমনিই বেশি হবে, আমার বেশি প্রোডাকশন হচ্ছে। সো বাংলাদেশের 467 বিলিয়ন ডলার জিডিপি, এইটা আসলে, এইটা যদি কথার কথা এটা নেপালের হইতো, এটা বিশাল জিনিস হইতো। বাংলাদেশের এক গাদা মানুষ নিয়ে বসে আছে, সে বিভিন্ন প্রত্যেকে কেউ না কিছু করতেছে। এটার কারণে তার জিডিপি অনেক বেশি ছোট দেশের তুলনায়, 35তম পৃথিবীর। কিন্তু যখন এই 467 বিলিয়নকে আপনি 18 কোটি দিয়ে ভাগ করবেন, যে প্রতি মানুষ আসলে কি পরিমাণে প্রোডাকশন করতেছে, সেই অনুযায়ী দেখবেন যে বাংলাদেশের মানুষের প্রোডাকশন এফিসিয়েন্সি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট। তারা পৃথিবীর 140তম, ওয়ারেজ থোক টাকায় আপনি যখন হিসাব করতেছেন তখন 35তম। তার মানে কি, এখানে ইউনিট ইকোনমিক্স এর ম্যাটারটা চলে আসে, যে আপনি ইউনিট ইকোনমিক্স দিয়ে আপনি আসলে বুঝবেন যে পার ইউনিটে আপনি কি আসলে লাভ করতেছেন কিনা। আপনি খালি চোখে আপনি 10 কোটি টাকা সেল করলেন, খুব ভালো, কিন্তু হিসাব করতে গিয়ে দেখা গেল 10 কোটি টাকা সেল করতে গিয়ে আপনার খরচ হয়েছে 10 কোটি 20 লক্ষ টাকা। তো কি কোনো লাভ হইলো? না স্যার, লাভ তো হইলো না, তাই না? তার মানে কি, আপনি যখন ইউনিট ইকোনমিক্স ধরে আপনি হিসাব করতে যাবেন, তখনই কিন্তু আসলে আপনি রাইট পিকচারটা আপনার সামনে উঠে আসবে। হ্যাঁ, ভলিউম ভালো, আমি ভলিউম টার্গেট করতে পারি যে এই বছর আমি এত কোটি টাকা সেল করব, বাট এত কোটি টাকা সেল করার পিছনে আপনার ইউনিট ইকোনমিক্স এর একটা ফোকাস থাকতে হবে। আপনি তো চাইলেই তো আপনি ডিসকাউন্ট দিয়ে সেল করে দিতে পারেন, তাই না? ডিসকাউন্ট দিয়ে সেল করে বলতেই পারেন যে দেখো আমি এত টাকা সেল করছি, বাট এই ডিসকাউন্ট দিয়ে সেল করে, এত বেশি ডিসকাউন্ট দিয়ে সেল করলে যে এখানে আসলে কোনো প্রফিটই থাকলো না, আপনার বিজনেস তো চলবে না। আপনার কন্ট্রিবিউশন মার্জিন কত, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত, আপনার সেলিং প্রাইস পার ইউনিট কত, আপনার ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত, এই সব কিছু আপনাকে হিসাব করে বের করতে হবে। হিসাব করে বের করে তারপরে আপনাকে
বুঝতে হবে যে আপনি আসলে কতটুক ভালো বা কতটুক খারাপ অবস্থায় আছেন। তো ব্রেক ইভেন এন্ড মার্জিন অফ সেফটি, যে ফিক্সড কস্ট হচ্ছে 30 লক্ষ, প্রাইস হচ্ছে 250, ভেরিয়েবল কস্ট হচ্ছে 150, সো কন্ট্রিবিউশন হচ্ছে 100। সো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন, 30 লক্ষ ডিভাইডেড বাই 100 মানে 30,000 অর্ডারস পার মান্থ। এটা তো এখানেই বের করে ফেললাম আমরা, এই যে এখানেই আমরা বের করে ফেলছি। মার্জিন অফ সেফটি কি 40,000 অর্ডার, সো 40,000 মাইনাস 30,000 হচ্ছে বিইপি, সো 40,000 মাইনাস 30,000 বাই 40,000, এটা হচ্ছে 25%। সো 25% কুশন এবং অ্যাবাভ ব্রেক ইভেন আছে অলরেডি আপনার। আর সেনসিটিভিটি হচ্ছে ইফ ভেরিয়েবল কস্ট যদি 10% বৃদ্ধি পায়, তার মানে কি আমার 150 টাকা 10% কত, 15 টাকা। সো 150 টাকা প্লাস 165 টাকা যদি হয়ে যায় আপনার ভেরিয়েবল কস্ট, আপনার কন্ট্রিবিউশন কি 15 টাকা কমে গেল, আপনার কন্ট্রিবিউশন কত হবে, 85 টাকা। হ্যাঁ, কেননা ওই যে 15 টাকা তো কস্ট বেড়ে গেল, আমার কন্ট্রিবিউশন 85 টাকা। তার মানে কি আমার বিইপি আগে যেটা ছিল 30,000 ইউনিট, সেটা হয়ে গেছে 35,294 ইউনিট। অর্থাৎ আগে 30,000 অর্ডার পার মান্থ হইলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আমি পৌঁছাইতে পারতাম। যেহেতু আমি এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বা আমার ভেরিয়েবল কস্ট আমার বৃদ্ধি পেয়ে গেছে, সে হঠাৎ করে দেখা গেল যে ফুড পান্ডার যেই রাইডার যারা আপনার খাবারটা ডেলিভার করে, ওরা হঠাৎ করে আন্দোলন করা শুরু করলো যে আমাদেরকে যা স্যালারি দেওয়া হচ্ছে সেটা সাফিসিয়েন্ট না, তুমি আমাকে কি করো। ওরা 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 কিন্তু আসলে ফিক্সড স্যালারির মানুষ না, ওরা কিন্তু পার ডেলিভারিতে ওরা টাকা পায়। প্রতি ডেলিভারিতে ওরা কত 20 টাকা না 25 টাকা পায়, খুবই কিসের আর কি না, 15 টাকা যেন পায়, মোস্ট প্রবলি 15 টাকা পায়। সো এই যে তারা হঠাৎ করে আন্দোলনে নামলো, ধরে নিলাম যে আমাদের এই 15 টাকা এটা মানে অমানবিক, এটা দিয়ে হয় না, আমরা যে কষ্ট করি আমাকে এটা 30 টাকা করতে হবে। সো যাই হোক, এটা 15 টাকা অনেক দেন দরবার করে 15 টাকার জায়গায় 25 টাকা হয়ে গেল। সো তার মানে কি আমার ভেরিয়েবল কস্ট কিন্তু 10 টাকা বৃদ্ধি পেয়ে গেল। বা ধরে নিলাম এখানে 15 টাকার জায়গায় 30 টাকা হইলো। সো ভেরিয়েবল কস্ট আগে 150 টাকা ছিল, এখন হয়ে গেল 165 টাকা। এখন আমি তো চাইলেই প্রাইস বাড়াইতে পারতেছি না, আমার প্রাইস তো 250 টাকাই আছে। সো 100 টাকার জায়গায় আমার কন্ট্রিবিউশন হয়ে গেল 85 টাকা। সো আমার ব্রেক ইভেন পয়েন্ট 35,294 তে গিয়ে ঠেকলো। সো এই যে এই প্রশ্নগুলা, এই ধরনের যে কনসেপ্টগুলো, এগুলা কিন্তু আপনাদের একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফাইনালি এগুলো আসবে, এই ধরনের প্রশ্ন আসবে। এই যে আপনাদের মিড টার্মে কি হয়েছে, মিড টার্মে একটা মাস্ট আনসার প্রশ্ন ছিল, আর দুইটা ছিল অল্টারনেটিভ, যে দুইটা থেকে যে কোনো একটা দাও, এবং দুইটা মাস্ট আনসার এবং বাকি যে দুইটা প্রশ্ন, দুইটার মধ্যে কিন্তু অঙ্ক ছিল। এই অঙ্কগুলা কিন্তু আসবে, এগুলো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই যে দেখেন খুব ছোট ছোট টার্ম আপনাকে কিন্তু কনফিউজ করে দিবে, আপনি যদি প্র্যাকটিস না করা থাকে আপনি কিন্তু এগুলো আনসার করতে পারবেন না। এগুলো খুব সিম্পল জিনিস, বেসিক অঙ্ক, আপনাদের চাইতে অনেক কঠিন কঠিন অঙ্ক আপনারা করে আসছেন, বাট এই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে আপনি এগুলো কিন্তু আনসার দিতে পারবেন না। সো এতটুকুই আমাদের আজকের সেশন। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলেন। স্যার ওই রবিবারের ক্লাসটা 9টায় করা যায়? ওই আমাদের 2-3 জনের বাসা হচ্ছে ইয়ের দিকে, সাইনবোর্ডের দিকে, তো আস্তে আস্তে স্যার মানে আপনাদের না আবার এটার পরে না আবার ক্লাস আছে? না, মাঝখানে তো নাই। কিন্তু ওই রুম কি ফাঁকা থাকে, এটা দেখা লাগবে। সেটা তো আরেকটা প্রশ্ন, ওই রুমটা কি খালি থাকে? ওই রুম তো খালি থাকে না, ওইটা আপনারা তাহলে দেখেন, আমার আপত্তি নাই। যদিও আমার জন্য আসলে 8টা হইলে আমার জন্য সুবিধা হয়, কারণ 8টা থেকে আমি 9টা 20 করে আমার অফিসে আমি আবার ব্যাক করতে করতেও কিন্তু আমার মোটামুটি 10:30 11টা বেজে যায়। সো 9টার সময় হইলে আমার প্র্যাকটিক্যালি 10টা 10:15 বাজবে, আমার অফিসে ঢুকতে ঢুকতে আমার 12টা বেজে যাবে। তারপরেও আপনি যদি আপনারা দেখেন